বাশার আল আসাদ কিভাবে স্বৈরশাসক হলেন? 19৭ সালে বাশার আল আসাদের বাবা বাথ পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা হাফেজ আল আসাদ সে বছর একটি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। সামরিক বাহিনীতে নিজের শক্তিশালী অবস্থান কাজে লাগিয়ে ক্ষমতা পাকাপোক্ত করেন। তার শাসন ছিল কেন্দ্রীভূত এবং কঠোর নিয়ন্ত্রণের প্রতীক। বাশার আল আসাদ হলেন হাফেজ আল আসাদের দ্বিতীয় সন্তান। দামেস্ক মেডিকেল কলেজ থেকে স্নাতক সম্পন্ন করে তিনি লন্ডনে চক্ষু চিকিৎসক হিসাবে প্রশিক্ষণ নেন এবং চিকিৎসা পেশায় নিয়োজিত হন। বাশার আল আসাদ 2001 সালে একটি গণভোটের মাধ্যমে রাষ্ট্রপতি পদ অর্জন করেন। বাশার দায়িত্ব নেওয়ার পর সিরীয় প্রশাসন হাফেজ আল আসাদের রক্ষণশীল নীতি থেকে কিছুটা বেরিয়ে আসে। দায়িত্ব নেওয়ার পর বাশার আল আসাদ এক সাক্ষাৎকারে জানান যে গণতন্ত্রই হতে পারে সিরিয়ার দীর্ঘমেয়াদী কল্যাণের চাবিকাঠি। বাশার এও যোগ করেন যে গণতন্ত্রের ইতিবাচক প্রভাব একটি সময় সাপেক্ষ ব্যাপার এবং তাড়াহুড়া করে এর বাস্তবায়ন সম্ভব নয়। রাষ্ট্রপতি হিসাবে বাশার খুব সতর্কতার সাথে একটি সংস্কার প্রক্রিয়ার বাস্তবায়ন শুরু করেন, যা সিরিয়ার তথাকথিত দামাস্কাস স্প্রিং বিতর্কের মধ্য দিয়ে চালিত হয়েছিল। যেমন মেজে নামক একটি কারাগার যেখানে রাজনৈতিক বন্দীদের আটক রাখা হতো। বাশার এই কারাগারের সব রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার ব্যবস্থা করেন ও কারাগারটি বন্ধ ঘোষণা করেন। তবে এই সংস্কারগুলো বেশি দিন টেকেনি। শাসন আবার কঠোর কর্তৃত্ববাদী রূপে ফিরে যায় এবং দমন পীড়ন নতুন করে শুরু হয়। দুর্নীতি, অর্থনৈতিক বৈষম্য এবং রাজনৈতিক দমন পীড়ন অব্যাহত ছিল, যা জনমনে অসন্তোষের বীজ বপন করে। এই অসন্তোষের পরে আরও বড় সামাজিক ও রাজনৈতিক সংকট দেখা দেয়। 2021 সালে আরব বসন্তের ঢেউ সিরিয়ায় পৌঁছানোর পর বাশার আল আসাদের বিপক্ষে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার এবং মুক্তির দাবিতে রাস্তায় নেমে আসে, যা বাশারের শাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে। জনগণ রাজনৈতিক স্বাধীনতা এবং দুর্নীতির অবসান দাবি করে। শাসক গোষ্ঠী এই বিক্ষোভের জবাবে সহিংস দমন পীড়ন চালায়, যা দেশকে একটি গৃহযুদ্ধে ঠেলে দেয়। সংঘাত ক্রমশ তীব্র হয় এবং জিহাদি গোষ্ঠীসহ বিভিন্ন বিরোধী পক্ষ আবির্ভূত হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইরান ও তুরস্ক সহ বিদেশি শক্তিগুলোর হস্তক্ষেপ এই সংকটকে আরও জটিল করে তোলে। 2013 সালের 21 আগস্ট এই গৃহযুদ্ধে সবচেয়ে বেশি নির্মমতার পরিচয় দেন বাশার। দক্ষিণ সিরিয়ার ঘৌটায় বিদ্রোহীদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করে বসেন তিনি। সহস্রাধিক লোক এই হামলায় মারা যায়। পরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার চাপের মুখে সিরিয়া তাদের রাসায়নিক অস্ত্র ভাণ্ডার ধ্বংস করতে সম্মত হয়। এই প্রতিশ্রুতি সত্ত্বেও রাসায়নিক হামলার রিপোর্ট মাঝে মধ্যে আসতে থাকে। এই যুদ্ধে 5 লাখের বেশি মানুষের প্রাণ ঝরেছে আর প্রায় 1,20 লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। 2021 সালে বাশার আল আসাদ অত্যন্ত এক বিতর্কিত নির্বাচনে 95% ভোট নিয়ে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন। দীর্ঘ বিচ্ছিন্নতার পর 2022-23 সালের দিকে আরব রাষ্ট্রগুলো বাশারের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন শুরু করে। 2023 সালে সিরিয়া আরব লীগে পুনরায় অন্তর্ভুক্ত হয়। এটি একটি কূটনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছিল। তবে ইউক্রেন এবং ইসরায়েলের পরিস্থিতি বিদ্রোহীদের হাতে এক সুবর্ণ সুযোগ এনে দেয়। গত মাস থেকে বাশার আল আসাদ বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো দ্রুত সাফল্য পেতে থাকে। বাশারের প্রধান 2 মিত্র ইউক্রেনে ব্যস্ত রাশিয়া ও ইসরায়েলের সঙ্গে ছায়াযুদ্ধে জড়িয়ে পড়া ইরান
এবার তাকে বাঁচাতে খুব বেশি কিছু করার সুযোগ পায়নি। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদ উড়োজাহাজ করে রাজধানী দামেস্ক ছেড়েছেন এবং তিনি সপরিবারে রাশিয়ার মস্কোতে অবস্থান করছেন বলে জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম।